নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আজকের পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব শিশুদের এবং বড়দের অত্যন্ত কমন একটি রোগ নিয়ে, টনসিল ও অ্যাডেনয়েডের সমস্যা। কেন বারবার গলা ব্যথা হচ্ছে, কেন নাক বন্ধ হয়ে যাচ্ছে, কেন রাতের ঘুমে শ্বাসকষ্ট হচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব এবং বুঝব। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট ইএনটি ডক্টর বিক্রমজিৎ ধর। নমস্কার। নমস্কার। যেটা প্রথমেই জানবো আপনার থেকে যে টনসিল কি, অ্যাডিনয়েড কি এবং এদের কাজ ঠিক কি? খুব ভালো প্রশ্ন। প্রথমেই তোমাকে সাধুবাদ জানাই, এত সুন্দর একটা টপিক এবং খুব রেলেভেন্ট। অনেক আমার চেম্বারে অনেক পেরেন্টসরা ছোট বাচ্চাদের নিয়ে আসেন যারা হয়তো রিসেন্টলি ডায়াগনোজ, কেউ হয়তো বলেছে টনসিল হয়েছে বাচ্চাদের, বা তাদের হয়তো দেখতে গিয়ে ওনারা আবিষ্কার করেছেন যে গলার ভেতরে বড় বড় টনসিল রয়েছে। তো অনেক উৎকণ্ঠার সাথে আমার চেম্বারে তারা আসেন। তো একটা কথাই বলার আছে যে এটা খুব যে ভয় পেয়ে যাওয়ার একটা বিষয় তা নয়। এর সঠিক সময়ে এটা ডায়াগনোসিস করলে, ট্রিটমেন্ট করলে এটা কন্ট্রোল করা যায়। এটা খুব একটা ভয়ের কিছু ব্যাপার নয়। এবং তোমাকে অভিনন্দন এত প্রাসঙ্গিক একটা যে টপিক তুমি আজকে চুজ করেছো তার জন্য। আর যেটা প্রশ্নটা সেটাতে যদি আসি, তুমি প্রশ্ন করেছো যে টনসিল এবং অ্যাডেনয়েড কী। প্রথমে টনসিলটা বলছি। টনসিল হচ্ছে গিয়ে এক ধরনের লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের গলার পেছনে দুই পাশে থাকে আর কি। আর অ্যাডেনয়েডটাও একটি লিম্ফয়েড টিস্যু। এটা আমাদের তালুর ওপরে গলার পিছন ভাগে থাকে এবং এটা আমাদের ইমিউন সিস্টেমের একটা পার্ট। আচ্ছা স্যার, ইমিউন সিস্টেমটা যদি দর্শকদের সহজভাবে বুঝিয়ে দিতেন। এক্স্যাক্টলি। আসলে আমরা অনেক সময় আলোচনার সময় না ভারী ভারী ডাক্তারি ভাষা ব্যবহার করে থাকি, যেটা দর্শক বন্ধু হয়তো বুঝতে পারেন না। তো এটা সেই জন্য তোমার এই প্রশ্নটাও খুব ভালো। তো ইমিউন সিস্টেম আর কিছুই নয়, আমাদের একটা নিজেদের আভ্যন্তরীণ একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ইনবিল্ট থাকে, সেটাকে আমাদের ইমিউন সিস্টেম বলে। তো এই অ্যাডেনয়েড বা টনসিল যেগুলো লিম্ফয়েড টিস্যুগুলো আমাদের ইমিউন সিস্টেমের একটা পার্ট। আচ্ছা, টনসিলাইটিস এই ওয়ার্ডটি অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, কিন্তু এই টনসিলাইটিস হয় কেন, কি কারণ? টনসিলাইটিস হয় হচ্ছে গিয়ে মূলত ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, বা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেটাকে আমরা গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস বলে থাকি। এটার জন্যই হয় মূলত। আচ্ছা, পেরেন্টসরা অনেক সময় বলেন যে তাদের বাচ্চাদের ঘন ঘন গলা ব্যথা করছে, দেখা গেল বছরে 6 থেকে 7 বার তাদের গলা ব্যথা করছে, কিন্তু এর কারণ ঠিক কি? এটা কি কোনো সিরিয়াস ব্যাপার? হ্যাঁ, এটা অবশ্যই, মানে যদি বারে বারে হয়, আমাদের দেখা গেছে যে আমরা বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিসে এটা নিয়ে রিসার্চ হয়েছে এবং দেখা গেছে যে এক বছরের মধ্যে যদি 7-8 বার হয়, এবং মানে টনসিলাইটিসের কথা বলছি, এবং সেটা যদি খুব ইনক্যাপাসিটেটিং হয়, তার মানে কি যে গলা ব্যথার তীব্রতা বেশি, বাচ্চারা খেতে পারছে না, তীব্র জ্বর আসছে, এরকম যদি 6-7 বার হয়, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে তার শল্য চিকিৎসা বা অপারেশন করে টনসিল বাদ দেওয়ার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, এবার আসা যাক অ্যাডিনয়েড পার্টে। তো অ্যাডিনয়েডের কি কি লক্ষণ, মানে কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাডিনয়েড হয়েছে বা কিছু? হ্যাঁ, খুব ভালো প্রশ্নটা। সেটা হচ্ছে গিয়ে যে অ্যাডিনয়েডটা যেহেতু আমাদের নাকের পেছনে থাকে, যেটাকে আমরা বলি নেজোফ্যারিংস, সেখানে থাকে। তো সেই জন্য এটা কিন্তু মূলত অবস্ট্রাকটিভ সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া। যদি ওইখানে একটা সংক্রমণের বীজ থেকে যায়, তখন বারে বারে সর্দি হওয়া, সর্দি ভালো না হওয়া, বা অ্যাসোসিয়েটেড সাইনাস, মানে সাইনাসের ইনফেকশান হওয়া, বা অ্যালার্জির যে সিমটমসগুলো সেগুলো বারে বারে হওয়া, এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি। এছাড়াও এক রকমের যেহেতু অ্যাডেনয়েড যাদের হয়, তাদের নাক বন্ধ হয়ে থাকার ফলে, নেজাল অবস্ট্রাকশন হওয়ার ফলে আমরা যেটা বলে থাকি মাউথ ব্রিদিং করে, মানে মুখ দিয়ে শ্বাস নেয়, বিশেষ করে যখন ঘুমায় তখন। এবং এদের ডিসঅর্ডার, মানে স্লিপটাও ভালোভাবে হয় না, অক্সিজেনটা ঘুমানোর সময় না পাওয়ার ফলে সেটা শান্তি করে ঘুমাতেও পারে না। এবং এই অ্যাডেনয়েড ফিসিসটা আর কিছুই নয়, বারে বারে মাউথ ব্রিদিং করার ফলে যে মুখের যে গঠনটা, সেটার কিন্তু একটা চেঞ্জ হয়।
আচ্ছা, কি কি টেস্টের মাধ্যমে আমরা এই রোগটাকে ধরতে পারবো, মানে টনসিল আর অ্যাডিনয়েডকে? হ্যাঁ, প্রথমে বলে থাকি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে ডাক্তার যে ক্লিনিকে আলো দিয়ে বা বিভিন্ন রকম হেডলাইট দিয়ে বা যন্ত্র দিয়ে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে তারা গলার মধ্যে টনসিলটাকে দেখতে পাওয়া যায়। আর যেহেতু অ্যাডেনয়েডটা পিছনে থাকে, নাকের পিছনে থাকে, সেটাকে দেখার জন্য কিছু স্পেশাল মেথডস, যেমন নেজাল এন্ডোস্কোপি বলে থাকি, তারপরে এক্স রে নেজোফ্যারিংস বলে থাকি। এছাড়া কিছু রক্ত পরীক্ষায় সংক্রমণ আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, বড়দের ক্ষেত্রেও কি একই রকম উপসর্গ দেখা যায়? হ্যাঁ, খুব রেলেভেন্ট প্রশ্ন করেছো। আসলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম মূলত বাচ্চাদের কথা মাথায় রেখেই করছিলাম, কিন্তু বড়দের ক্ষেত্রেও মাঝে মাঝে টনসিল ইনফ্ল্যামেশন বা টনসিলাইটিস হয় এবং অ্যাডেনয়েড ইনফ্ল্যামেশনও হয়। এই ক্ষেত্রে মাথায় রাখতে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ওই ওষুধপত্র খেয়ে কন্ট্রোল হয়ে যায়। এক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে টনসিলের কিন্তু কিছু ক্যান্সার বা লিম্ফোমা জাতীয় এক ধরনের রোগ হয়। সেটাতে একটা সাইডের টনসিলটা যদি অ্যাসিমেট্রিক্যালি বড় হয় তাহলে কিন্তু এটা এই কথাটা মাথায় রাখতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই টনসিল অপারেশন করিয়ে নেওয়া প্রয়োজন এবং সেটা বায়োপসি করে দেখা প্রয়োজন আছে। আমরা ছোটদের সাথে সাথে বড়দেরও উপসর্গের ব্যাপারে ভালোভাবে জানতে পারলাম, এবার চিকিৎসার ব্যাপারে আসা যাক। খুব ভালো কথা। আমি তার আগে আমি একটু বলতে চাইছি যে সিমটমসগুলো কিন্তু দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফেক্টিভ সিমটমস আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটমস। আগে যেমন আমাদের টনসিল অপারেশন ইএনটি সবচেয়ে বলতো ব্রেড অ্যান্ড বাটার, মানে সবথেকে বেশি যদি কোনো অপারেশন হয়ে থাকতো সেটা হচ্ছে গিয়ে টনসিলের অপারেশন। তো কিন্তু এখন এই প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যে রিসার্চ হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, দেখা যাচ্ছে যে ইনফেক্টিভ, যে মানে সংক্রমণের ফলে যে গলা ব্যথা ট্যাথা যেগুলো হচ্ছে কিনা, তো সেটার জন্য অতটা বলছে না। তার জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নিয়মাবলী আছে, যে যদি আমরা 1 বছরের মধ্যে 7 বার ইনফেকশান হয় বা 2 বছরের মধ্যে 5 বার হয়, এরকম কিছু ক্রাইটেরিয়া ওরা দিয়েছে। এবং শুধু ইনফেকশান হলেই হবে না, সেগুলো যদি মাইল্ড হয়, যে সামান্য হলো, কিছু ওষুধপত্র খেলো ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যদি দেখা যাচ্ছে ইনক্যাপাসিটেটিং, বারবার এই কথাটা বলছি, তার মানেটা হচ্ছে যে বাচ্চা স্কুলে যেতে পারছে না, খাবার খেতে পারছে না, প্রচণ্ড জ্বরে কাঁপছে, এরকম যদি হয় যে মানে একদম তাকে নিয়ে অস্থির একটা অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে 6-7 বার হলে আমাদের এইটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে তার অপারেশনের প্রয়োজন আছে কিনা, এবং সিদ্ধান্তটা অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট নেবেন। আচ্ছা, এই অপারেশনের রিস্ক কতটা থেকে যায়? হ্যাঁ, এটা বলার আগে আমি একটু আগের ইয়েটা সূত্র টেনে, যেটা মেডিকেল ম্যানেজমেন্ট, সেটা ছাড়া পড়ে গেল। তো মেডিকেল ম্যানেজমেন্টে যে যদি ইনফেকশান থাকে তাহলে অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেমন ওষুধপত্র, গার্গেল করা, স্টিম ইনহেলেশন, এসবগুলো আমরা বলে থাকি। এছাড়াও কিছু ওই যে স্বাস্থ্যকর খাবার খাওয়া, জল, অ্যাডিকুয়েট নিউট্রিশন বা অ্যাডিকুয়েট হাইড্রেশন, ভালো করে জল খাওয়া, বা ধোঁয়া ধুলো বা এইসব প্যাসিভ স্মোকিং টোকিং, এগুলো যেন না থাকে, সেটাও আমরা অ্যাডভাইস করি পেরেন্টসদের। আচ্ছা, বাচ্চাদের মা বাবারা কীভাবে আগে থেকে প্রিভেনশন নিয়ে রাখতে পারে? হ্যাঁ, তো প্রিভেনশনের মধ্যে হচ্ছে গিয়ে জীবনশৈলী, যেগুলো আমি বলছিলাম আর কি, ডিসকাশন করছিলাম, যে খাওয়া দাওয়াটা নিউট্রিশাস হওয়া উচিত, অ্যাডিকুয়েট হাইড্রেশন বা জল খাওয়ানো উচিত। হ্যাঁ, তারপরে যে ঠান্ডা লাগা, ঠান্ডা জিনিস না খাওয়ানো, এগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তির এরকম ভাইরাল ইনফেকশান বা কোনো রকম ইনফেকশান হয়েছে, তাকে চট করে তার কোলে দেওয়া না দেওয়া, বা তার থেকে একটু দূরে রাখা, স্বাস্থ্যকর পরিবেশে রাখা, এগুলোই তো মূলত প্রিভেন্টিভের মধ্যে। বা যেগুলো আমাদের আজকাল ছোটোবেলায় ইমিউনাইজেশন যেগুলো আছে, সেগুলো ভাইরাল ইনফেকশানের জন্য যেগুলো ইমিউনাইজেশন আছে, সেটা সঠিক সময়ে সঠিক ডোজে নিয়ে নেওয়া, এগুলোই হচ্ছে কি প্রিভেন্টিভ মেজার। শেষ বার্তা আপনার কি থাকবে দর্শকদের জন্য? হ্যাঁ, তো বার্তা হচ্ছে গিয়ে যে যদি টনসিল আপনারা হঠাৎ করে দেখেন যে গলায় বড় বড় ফোলা রয়েছে, বা কেউ হয়তো বলেছে যে আপনার বাচ্চার বা টনসিল রয়েছে, তো সেটার প্যানিক করার বিষয় না বা আতঙ্কিত হওয়ার বিষয় না, বরঞ্চ একজন ইএনটি সার্জনকে দেখান। উনি বলে দিতে পারবেন যে এটা সাধারণ ওষুধপত্রের মাধ্যমে কন্ট্রোলে রাখা সম্ভব, নাকি এর জন্য শল্য চিকিৎসা বা অপারেশনের দরকার আছে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে টনসিলটা কিন্তু আমাদের আসে 2 বছর বয়সে, এবং 14 বছর বয়স হতে হতে আস্তে আস্তে ফিজিওলজিক্যালি ওটা নিজেই কিন্তু সাইজটা আস্তে আস্তে কমে নর্মালের দিকে চলে আসে। সুতরাং সবার কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না।
আর এতে ভয় পাওয়ারও সেরকম কোনো একদমই ব্যাপার নয়, নেই। একদমই নয়, একদমই নয়। অসাধারণ বার্তা। দর্শকদের বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।